This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা লাগোয়া বিহারের যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। এ রাজ্যে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। এ রাজ্যে মুসলিমদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। শাসক দল সতর্ক না হলে বিহারের মতন বাংলার ভোটেও তার প্রভাব পড়তে পারে, আমরা বলছি না। এই দাবি করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রশান্ত কিশোরের খরাডুবির প্রসঙ্গ টেনে নাম না করে আইপ্যাককেও কটাক্ষ করেছেন হুমায়ুন কবির। কুণাল ঘোষ আপনাদের দলের মুখপাত্র, তিনি বলছেন যে বাংলার সিচুয়েশন সম্পূর্ণ আলাদা, বিহারের সিচুয়েশন আলাদা। কুণাল বাবুরা কলকাতায় বসে যে সমস্ত স্টেটমেন্টগুলো করেন, 30% মুসলিম ভোটার বা আমজনতা তাদের মনের মধ্যে কি চলছে, গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে তারাও যে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। আজ বিহার এর রেজাল্ট সেটা একবার প্রমাণিত। সমস্যাটা হলো যে মুসলিমরা যখন বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করছে, আগামী দিনে শাসক দল বা আমার তৃণমূল কংগ্রেস দল নেতৃত্ব সতর্ক না হলে তার প্রভাব বা তার এই বিহারের রেজাল্টের যে ফলাফল সেটার কিছুটা হলেও যে আঁচ আমাদের বাংলার রাজনীতিতে পড়বে এটা বলাই বাহুল্য। বাংলায় ফ্যাক্টর হবে না, বিহারের গয়া থেকে এসেও তার গ্রহণযোগ্যতা হবে না, হায়দ্রাবাদ থেকে এসেও সে মেন নেতা থাকলে তাকে উপযুক্ত নেতা মানতে পারবে, কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে না। আসলে সংস্থায় যদি বাংলার নির্ণায়ক ক্ষমতা হতো তাহলে প্রশান্ত কিশোরজি ফার্স্ট টাইম পার্টি করে এই বিহারের নির্বাচনে অংশগ্রহণ করে তার টেবিলে বসে যে আইকিউ সেটাও ফেল করলো, প্র্যাকটিক্যাল মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা নেই সেটা প্রমাণ হলো। তাহলে সেই ব্যক্তি বাংলায় কি করে এত গ্রহণযোগ্যতা দেখাবে? বা তারই সংস্থা এখন যারা যুক্ত আছে, আমি দিদিকে বলবো অবিলম্বে দিদি নিজের হাতে ব্যাটন ধরুক। যে প্রশান্ত কিশোর ক্রেডিট নিয়েছিল যে বাংলার দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে দিতে পেরেছে বা এনে দিয়েছে, আজকে এটা বলাই যায় যে এখানে প্রশান্ত কিশোরের কোনো ক্রেডিট ছিল না, যা কিছু ক্রেডিট সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মুসলমানরা সব বুঝতে পারছেন যে কার সঙ্গে থাকা হচ্ছে। যে পার্টিগুলো তাদেরকে কুক্ষিগত করে রেখেছে, ভয় দেখাচ্ছে, লোক দেখাচ্ছে, তাদের নেতাদের কিনে রেখেছে, তারা কিন্তু মুসলিম সমাজের উন্নয়ন করতে পারেনি। স্বাধীনতার পরে 80 বছর হতে গেল, এখনও মুসলিম সমাজ সেই তিমিরে রয়েছে। তারা নিজেকে মুঘলদের বংশধর মনে করে। তো তারা কেন ভিখারির পরিস্থিতি? শিক্ষায় পিছিয়ে আছে, আর অর্থে পিছিয়ে আছে, সচেতনতায় পিছিয়ে আছে। তো বিজেপি উন্নয়ন দেখিয়েছে, আর সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি মোদীজি শুরু করেছেন। সমাজের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ তার দ্বারা লাভবান হয়েছে, এটা ভারতবর্ষের মুসলমানদেরকে বুঝতে। দেখুন, সংখ্যালঘুরা আগামীতে কি করবে আমরা জানি না, কাকে ভোট দেবে আমরা জানি না, কিন্তু তহা সিদ্দিকী তিনি এবারও নিশানা করেছেন। তার নিশানায় স্নেহাশিস চক্রবর্তী। জাঙ্গিপাড়ার বিধায়ককে এবার ধরবো, তার কীর্তিকলাপ বলবো, ফুরফুরাকে নিয়ে যদি কেউ লবি করে ছাড়বো না, হুঁশিয়ারি দিয়েছেন তহা সিদ্দিকী। জাঙ্গিপাড়ার এমএলএ কে ধরিনি, ধরবো, যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি। জাঙ্গিপাড়ার এমএলএ স্নেহাশিস চক্রবর্তী আমার 15 বছরের এমএলএ, 15 বছরের এমএলএ, 15 বছরে 15 লক্ষ টাকা ফুরফুরা শরীফের জন্য খরচা করেছে, প্রমাণ করে দিই। একটা ছেলে বলেছিল ওনার সত্য কথাটা বলেছিল, তাকে আবার ঠেট দিয়েছে। দেখে নেব, দেখে নে, দেখি কত মায়ের গুর্দ গিয়ে দেখে নিক। ছেলেটা যা বলেছে 100% ঠিক বলেছে। স্নেহাশিসের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো,
মুসলমানদের মধ্যে লবি তৈরি করে লাগাও, অত সহজ নাই। তুমি একবার করে এসে দুটো করে লবি তৈরি করে দেবে, এটা ফুরফুরা শরীরের মানুষ মেনে নেবে না, জাঙ্গিপাড়ার মানুষ মেনে নেবে না। জাঙ্গিপাড়ার মানুষ হাসছে। আমরা ওই এমএলএ কে চাই না যে এমএলএ পাউডার মেখে সোনো মেখে ঘুরে বেড়াবে আর পাবলিকের কাছে যখন যাবে ওই কাঁচ তুলে দিয়ে যাবে, কথা বলবে না, আবার হুমকি দেবে, দেখে নেব। তহা সিদ্দিকী একটা সময় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন, যদিও তাকে পতাকা টতাকা হাতে নিতে দেখা যায়নি, কিন্তু হঠাৎ করেই দেখলাম তিনি একটু বেসুরো হয়ে গেলেন। যা বললেন তিনি এখানেই থামেননি, আরও বলেছেন আরাবুল কায়জারের পাশে দাঁড়িয়ে শওকতকে আক্রমণ করেছেন তহা সিদ্দিকী। আরাবুল কায়জারের কোনো ক্ষতি হলে ছাড়বো না, ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষককে এমনই হুঁশিয়ারি ফুরফুরা শরীফের পীরজাদার। শওকত মোল্লার হিন্দু নয় কি জানি না, আজকে কাইজারকে বলা হচ্ছে ভেড়ে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো। আমি তাদের বলছি, ভাই এই ভুল তোরা করেছিলি, আল্লাহ না করে যদি কাইজারের গুলো ক্ষতি হয়ে যায়, জাকিরের গুলো ক্ষতি হয়ে যায়, আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য দায়ী তোমরা হবে, শওকত হবে না। তোমরা যার বলে বলিয়ান হচ্ছ না, তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন, খুঁজে পাবে না, পালাবে। আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে, ছোট হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে, তারপরে ওর বিষয় ভাববে। অন্যদিকে মোবাইলে ভোটারদের ডেটা এন্ট্রি নির্দেশ প্রতিবাদে শিলিগুড়িতে আজকে ব্যাপক বিক্ষোভ দেখান বিএলওরা। শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিএলওদের প্রশিক্ষণ, ট্রেনিং ছেড়ে বাইরে বেরিয়ে এসে তারা স্লোগান দেন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি আজকে শিলিগুড়ির ছবি। বিএলওরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এত ডেটা এন্ট্রি তারা করতে পারবেন না। আপনাদেরকে আমরা শিলিগুড়ির ছবি দেখাচ্ছি। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আজকে বিএলওদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, আর সেখানেই বিক্ষোভ দেখান বিএলওদের একাংশ। তারা স্পষ্ট জানিয়ে দেন এত ডেটা এন্ট্রি তারা করতে পারবেন না। গত 1 নভেম্বর মানে যেদিনকে প্রথম দফা ট্রেনিং ছিল বিএলওদের, সেদিনকে নজরুল মঞ্চ কিন্তু আমরা একই ছবি দেখেছিলাম। সেদিনকে তারা 3 দফা দাবি তুলেছিলেন। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ডে 1 ট্রেনিং এর ছবি কলকাতার নজরুল মঞ্চ, আর আজকের ট্রেনিং এর ছবি দীনবন্ধু মঞ্চ শিলিগুড়ি। শিলিগুড়িতে যখন বিএলওদের প্রশিক্ষণ চলছে, তখন বিএলওরা প্রশিক্ষণ ছেড়ে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। বিএলওদের দাবি প্রতিদিন নতুন নতুন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর ফর্ম যেগুলো তারা কালেক্ট করেছে, সেই ডেটা এবার তাদের নিজ নিজ মোবাইলের মাধ্যমে অনলাইনে আপলোড করতে বলা হচ্ছে, যে কাজ তাদের পক্ষে নিদেন পক্ষে ওই মোবাইল থেকে কোনোভাবেই করা সম্ভব না। এই প্রশিক্ষণ চলাকালেই কিন্তু বেরিয়ে এসছে, আমি একবার দেখাবো। ভিতরে হাতে গোনা কিছু সিটে বসে আছেন সুপারভাইজাররা, প্রশিক্ষণ চলছে, আর বাইরে তখন বিএলওরা ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন প্রতিদিন তাদেরকে ডেকে আনা হচ্ছে, কমিশনের তরফ থেকে নির্দেশিকার নামে তাদেরকে নানা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বাস্তবে তাদের পক্ষে সম্ভব না। এবং বাইরে তারা স্লোগান দিচ্ছেন, ভিতরে অবশ্য প্রশিক্ষণ চলছে। সব মিলে এই অচলাবস্থা শিলিগুড়িতে। বিএলওরা বলছেন যতক্ষণ না প্রশাসন তাদের এই সমস্ত বাড়তি কাজ থেকে দায়মুক্ত না করবে, ততক্ষণ কোনোভাবেই তারা আর এই এসআইআর সংক্রান্ত কাজ করবেন না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। বিএলওরা সবাই বাইরে আছে, ইনারা এত অ্যাডামেন্ট, বিএলওর কথা না শুনে নিজেরাই নিজের কথা বলে যাচ্ছেন। এইটা ফাঁকা চেয়ার আছে, বিএলওর সাথে কোনো কথা নাই, কাজটা কে উঠাবে? বিএলওরাই তো উঠাবে, বিএলওর যা ডিমান্ড আছে তাদেরটা শুনে নিতে কি অসুবিধা আছে? তারপরে ট্রেনিংটা করুন, সবাই বসবে, কেন বসবে না? আমার পার্টে যেমন 1000 ভোটার, 1000 ভোটারের বাড়িতে গিয়ে এগুলো সব কালেকশন করা, এই পর্যন্ত প্রথমে বলেছিল, এই পর্যন্ত আমরা সবাই মেনে নিয়েছি, কিন্তু এখন
এই ট্রেনিংয়ে ওনারা বলছেন যে এখন ডিজিটাইজেশনের কাজটাও, ডাটা এন্ট্রির কাজটাও আমাদেরকে দিয়ে করাবে। না কোনো ডিভাইস দিচ্ছে, না কোনো নেটের দিচ্ছে, সব কিছু আমাদের নিজেদেরটা ইউজ করতে হচ্ছে। এই জন্যই আমাদের মেন প্রোটেস্ট। আমাদের কোনো সুবিধা অসুবিধে শরীর কোনো কথা ওনারা শুনছেন না, মানছেন না। আমরা মিড কল পাচ্ছি, সেগুলোর কোনো বিহিত হচ্ছে না। আপনাকে তো আগেই বললাম যে আমাকে একেবারে ডিফারেন্ট পার্ট, ডিফারেন্ট ওয়ার্ডে দেওয়া হয়েছে, যেগুলো পুরো আননোন। মানুষজন আমাকে বিশ্বাস করার সাহস পাচ্ছেন না। আমি ফর্মই ডিস্ট্রিবিউশন পুরোটা করতে পারিনি এখনো, যদিও আমাকে ডিজিটালি সেটা শো করতে হচ্ছে, কিন্তু আমি না কালেকশন করতে পেরেছি না কিছু। কি করে আমি এই ফর্ম ভরবো ডিজিটালি? রাজ্য সরকার অসহযোগিতা করছে। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে।